শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। রাজনৈতিক দল রাষ্ট্রের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে আমাদের সকলের কোনো রকম সন্দেহ নেই। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় এদেশের ভালো মন্দ, শান্তি অশান্তি, উন্নতি কিংবা অনুন্নতির পেছনে রাজনৈতিক দলগুলোর ভূমিকাই প্রধান। যে শ্রেণীর মানুষের হাতে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব, তাদের মাধ্যমে রাজনৈতিক দলগুলো শ্রেণী স্বার্থের ঊর্ধ্বে উঠতে পেরেছে তা বলা যাবে কিনা এই নিয়ে প্রশ্ন উঠতে পারে। এই কারণেই বাংলাদেশের জনগণের স্বার্থ আর রাজনৈতিক দলগুলোর স্বার্থ অনেক সময় পরস্পরের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতায় যেতে পারাটাই কি আসল কথা? এই নিয়ে এখন জনমনেও নানা ধরনের প্রশ্ন। রাষ্ট্র কাঠামোর অগণতান্ত্রিকতা তো বটেই, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রহীনতা কখনোই বিবেচ্য হয়নি। অথচ গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর অনেক বিষয়ে সংস্কার কার্যক্রম গ্রহণ করা হলেও রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক সংস্কৃতির সংস্কারের বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত তেমন করে আলাপ শুরু হয়নি। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা ও রাজনৈতিক দলগুলোর স্বার্থ জন আকাঙ্ক্ষার সমান্তরালে থাকার বিষয়টি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় গণতান্ত্রিক রাজনৈতিক দল ও গণতান্ত্রিক রাষ্ট্র। এই বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথি রয়েছেন আমাদের সঙ্গে। সাথে রয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ববি হাজ্জাজ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এনডিএম এর কাজ কেমন চলছে? আলহামদুলিল্লাহ, স্পেশালি 5ই আগস্টের পর আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, যেখানে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো, রাইটস অফ অ্যাসোসিয়েশন, ফ্রি স্পিচ, এগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি, সেই জায়গায় আসলে আমরা এখন অনেক সুন্দরভাবে আমাদের দল গোছাতে সক্ষম হচ্ছে, যেটা গত 15.5 বছর হাজারো প্রতিবন্ধকতা ছিল। দলের অভ্যন্তরে গণতন্ত্র কতটা আছে? দেখেন, দলের অভ্যন্তরে গণতন্ত্র আমার কাছে জিজ্ঞেস করলে আমি মনে করি 100% আছে। আচ্ছা, কিন্তু এখন এটার স্ট্রাকচার কি, সিস্টেম কি? সো প্রত্যেকটা দলের ভিন্ন ভিন্ন সিস্টেম থাকে। একটা জিনিস আপনাকে পরিষ্কার করে বলে রাখি যে প্রথমত যে কোনো নিবন্ধিত দল তাদের নিবন্ধন পাবার জন্য তাদের ডিক্লারেশন বা অফিশিয়াল কনস্টিটিউশনে দলের পুরো গণতান্ত্রিক প্রক্রিয়া যদি না থাকে তাহলে তারা নিবন্ধনই পাবে না। সেটা তো আওয়ামী লীগেরও ছিল। জি, আওয়ামী লীগেরও ছিল। এখন সেটা হলো আইনগতভাবে দলের ভেতরে কি আছে। এখন হলো দলের প্র্যাকটিসগুলো কিভাবে। তো দলের প্র্যাকটিসগুলো দেখেন, তাহলে দলের প্র্যাকটিসগুলো যদি আমরা গণতান্ত্রিকতায় আসতে চাই, তাহলে প্রথমে আসতে হবে একটা রাজনৈতিক দলের কাজ কি, একটা রাজনৈতিক দল সৃষ্টি কেন হয়। সো রাজনৈতিক দল সৃষ্টি হয় মেইনলি দুটো কারণে। একটা হলো একটা গ্রুপ জনগণের জন্য কিছু করতে চায়, সেটা কোনো ইস্যু ভিত্তিক হতে পারে, পুরো জাতিগত ভিত্তিক হতে পারে, কিছু করতে চায়। এই করতে চাওয়াটা সরকারি পর্যায়ে যে, মানে আপনার সরকারি ইফ ইউ উইল সরকার পরিচালনার জায়গায় যে সরকারকে নিয়ে করার অবস্থানে যাওয়ার প্রক্রিয়াটাকেই একটা মানে বাস্তবায়ন করাটাই একটা রাজনৈতিক দলের কাজ। তাহলে রাজনৈতিক দল বড় দেখে দুটো কাজ করে, একটা হলো আপনার জনগণের জন্য কাজ করতে চায় এবং সরকারে যায় বা যেতে চায়। একটা শব্দ আপনি ব্যবহার করেছিলেন একটু আগে, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেতে চায়। আমাদের আলোচনাগুলোতে আমরা রাজনৈতিক দল সম্বন্ধে বা সাংস্কৃতিকভাবে মানে কালচারালি আমরা জিনিসগুলোকে অনেক কমপ্লিকেটেড করি বা একটু নেগেটিভ করে ফেলি। রাজনৈতিক দলের হাতে একটা গণতান্ত্রিক সরকার প্রক্রিয়ায় কখনো ক্ষমতা আসার কথা না, তারা সরকার পরিচালনার দায়িত্বে যেতে পারে। দুটো ভিন্ন জিনিস, একটা দায়িত্ব, একটা ক্ষমতা। সরকার পরিচালনার দায়িত্বে যদি আপনি যান তাহলে আপনার উপরে অনেক চাপ আসছে। বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দল দায়িত্বে গেছে নাকি সবাই ক্ষমতায় যেতে চেয়েছে? রাজনৈতিক দল বেশিরভাগ সময় দায়িত্বে গেছে, কিন্তু আমাদের দায়িত্বের স্ট্রাকচারটা এমন করে, মানে সংবিধান থেকে শুরু করে অনেক জায়গায় কালচারালিও এমনভাবে আমাদের স্ট্রাকচারগুলো আছে যে সেই দায়িত্বে যাবার পর সবাই আপনার দিকে তাকিয়ে থাকে যে আপনি ক্ষমতার ব্যবহার করবেন। সো এই যে ক্ষমতার ব্যবহারের জায়গায় সবসময় যে অপব্যবহার হয় না তা না। তাই বলে গত 15.5 বছরে যেভাবে অপব্যবহার হয়েছে এবং যে কারণগুলোর জন্য অপব্যবহার হয়েছে, এটা এর আগে কখনো হয়নি। আমরা আমাদের দেশে অনেকবার একনায়কতন্ত্র পেয়েছি। একনায়কতন্ত্রের বাইরে আমরা নির্বাচিত সরকারও পেয়েছি যারা সঠিকভাবে জবাবদিহিতামূলক গণতন্ত্রের প্রচার করেন নাই।
কিন্তু গত 15.5 বছরের মতো ফ্যাসিবাদী সরকার কিন্তু এর আগে কখনো পাইনি। সো এটা ভিন্ন জিনিস। আমি রাজনৈতিক দলে যদি এবার ফেরত আসি, সো রাজনৈতিক দল তারা চায় এগেন সরকার পরিচালনার জায়গায় যেয়ে জনগণের জন্য কাজ করা। এখন সরকার পরিচালনায় যাওয়ার আগের কথাটা আপনি এসছেন যে রাজনৈতিক দলের ভিতরে কতখানি গণতন্ত্র। তো রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র এটা দলের স্ট্রাকচারের ভিতরে আসবে। এখন যেমন মনে করেন যে রাজনৈতিক দলে গণতন্ত্র রাখবার জন্য যদি আমরা যুক্তরাষ্ট্রের একটা উদাহরণ দিই, তাহলে রাজনৈতিক দলের দ্বিতীয় ইম্পর্টেন্ট কাজ কি? সরকারে যাওয়া। সো নির্বাচনী প্রক্রিয়ার সবকিছু রাজনৈতিক দলের অ্যাক্টিভিস্ট মানে কর্মীদের মাধ্যমে আসতে হয়। আমরা যুক্তরাষ্ট্রে যদি যাই তাহলে দেখব যে আপনি সেনেট নির্বাচন, আপনি হাউস নির্বাচন, আপনি প্রেসিডেন্সিয়াল নির্বাচন, যেই নির্বাচনেই কাউকে নমিনেশন দিতে চান, তাকে নমিনেশন দেবার আগে ওই এলাকার কর্মীদের ভোটে তার উত্তীর্ণ হতে হবে। ওই উত্তীর্ণতাই তার নমিনেশন। পার্টি সেন্টার থেকে তার আলাদা করে নমিনেশন আসে না। পার্টি সেন্টার থেকে বলা হয় যে তাকে দেয়া হবে। আমাদের ঠিক এই জায়গাটাই আসলে আজকে আলোচনার বিষয়। এই প্রাইমারি সিস্টেমগুলো আমার দলে যেমন অফিশিয়ালি আছে। মানে 2018 সালের নির্বাচনে, যে নির্বাচনটা আসলে নির্বাচন বলার মতো নির্বাচন হয়নি, কারণ আওয়ামী লীগ সরকার যা করে, কিন্তু আমাদের দলে আমরা 55 জন, মানে আমরা অ্যাকচুয়ালি 62 না 63 জন নমিনি দিয়েছিলাম, তার মধ্যে 55 জন নির্বাচন কমিশনের সব প্রক্রিয়া টিকে গেছিল। এই 55 জন ক্যান্ডিডেট তারা মোটামুটি সবাই 2-1 একটু মিস হতেই পারে, কারণ এটা আমাদের দলীয় প্রথম প্রক্রিয়া ছিল নির্বাচনী। মোটামুটি সবাই তাদের ওই এলাকার, ওই নির্বাচনী এলাকার আমাদের যতগুলো উপজেলা কমিটি বা ইউনিয়ন কমিটি বা পৌরসভা কমিটি যতগুলো ছিল, প্রত্যেকটা কমিটির অ্যাক্টিভিস্টদের নির্বাচিত নমিনি হয়ে আমাদের কাছে এসেছে। অবভিয়াসলি আমাদের দল তখন খুবই নতুন। সো আমি ধরেই নিচ্ছি যে জেলা প্রেসিডেন্ট ছিলেন বা যে ওই এলাকার নেতা ছিলেন, সব তার কর্মীরা তাকেই ভোট দিয়েছে, ঠিক আছে। কিন্তু প্রক্রিয়াটা কিন্তু আমরা 2018 শুরু করেছি। আপনার দলের মধ্যে গণতন্ত্রের চর্চা রয়েছে। জনাব নুরুল ইসলাম মনি, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। একই প্রশ্ন আপনার কাছে যেতে চাই। আপনি বিএনপির ভাইস চেয়ারম্যান, দল হিসেবে বিএনপির অভ্যন্তরে কতটা গণতন্ত্রের চর্চা রয়েছে? যে আমরা লোক বাছাই করি, প্রকৃত লোকই বাছাই করার চেষ্টা করি, এবং প্রকৃত লোক যারা গণতান্ত্রিক পদ্ধতিতে এই এলাকায় গণমানুষের ভোটে আসতে পারে, সেই গণতন্ত্রের জন্যই আমরা লড়াই করেছি, গণভোটে যারা আসতে পারে। যেমন ধরুন, আমরা যদি কোথাও ভুল করি, তা সেই লোকটি সেখান থেকে পাশ করবে না। তা আমার তো এটা ইটস এ মেসেজ টু মি, টু দ্য বিএনপি, যে এই বিএনপি দলটা এই কার্যক্রম করেছে, সুতরাং এই কার্যক্রম করে আসতেছে না। কিন্তু এইখানে যে প্রক্রিয়াটা হয়েছে, প্রক্রিয়াটা হলো সকল কার্যক্রমের একটা নির্যাস হয়। যেমন গভর্নমেন্টে কে বসেছে, গভর্নমেন্টে বসে গত 15 বছর আমরা দেখেছি দলের গণতন্ত্র প্রথম কথা, মানে অনেক পরের কথা, দেশের গণতন্ত্র শেষ হয়ে গেছে। গণতন্ত্র যদি আমরা একেবারে পূর্ণরূপে পেতে যাই, শুধুমাত্র একটা নির্বাচনে কি তার জন্য যথেষ্ট? আমরা শ্রেণী পেশার মানুষকে কি পরিমাণে অ্যাড্রেস করেছি এই দেশে, সেই অ্যাড্রেসটা আমরা কতখানি করেছি, এবং দলগুলো বা ধরেন যেসব দ্বারা সরকার এসেছে তারা কতটুকু করেছে, সেইটা আমরা যদি করি, সেটা যদি রিয়েলি বুঝি, আমরা যদি বুঝতে পারি শ্রেণী পেশা কাকে বলে এবং কোন মানুষকে আমরা, যেমন ধরুন আমি যদি আপনাকে একটু উদাহরণ দেই, রাশিয়ায় 14 কোটি মানুষ, বাংলাদেশে 20 কোটি মানুষ। রাশিয়া কিন্তু হাইপারসোনিক টেকনোলজি ইউজ করে এই 14 কোটি মানুষ দিয়ে, এবং সেই টেকনোলজি আমেরিকার চোখে চোখ রেখে কথা বলে। তাই 14 কোটি মানুষের মধ্যে থেকে মানুষ তো 14 কোটি। রাশিয়া একটা বড় দেশ, সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ওই 14 কোটি মানুষ যে টেকনোলজি বিল্ড আপ করেছে, সেই টেকনোলজি কোথা থেকে এসছে? সেই টেকনোলজি এসছে তাদের মানুষের মাথা থেকে। মাথাটা কোত্থেকে এসছে? প্রাইমারি স্কুল থেকে। প্রাইমারি স্কুল থেকে যখন একটা মানুষকে তৈরি করা হয়েছে, ওখানে সবচেয়ে বেশি বেতন হলে প্রাইমারি শিক্ষকের। পত্রিকা আছে 26% মানুষ সাবসিস্টেন্স লেভেলের নিচে আছে, নিচে জীবনযাপন করে। সেই মানুষরা কি জীবনযাপন করে? তার কাছে গণতন্ত্র কি? তার কাছে সমাজতন্ত্র কি? তার কাছে স্বৈরতন্ত্রই বা কি? তার কাছে হইলে এখন আজকে বাজারে গিয়ে চাউল কিনতে পারাটা, পেঁয়াজ কিনতে পারাটা, আলু কিনতে পারাটা, তার বউয়ের জন্য শাড়ি কিনতে পারাটা, এটা তার কাছে গণতন্ত্র। আলটিমেটলি তো আসলে ভোট দেওয়ার অধিকার যে নেই, সেটার জন্যই মানুষ রাস্তায় নামে। মানুষ রাস্তায় নামে কেন? মানুষ একটা পরিবর্তন চায়, মূলত মানুষ পরিবর্তন চায়। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগের উদাহরণ আনতে পারি। সেখানে যে প্রধান নেতৃত্বে কে থাকবে, সেখানে যে একটা পরিবারতন্ত্র আমরা দেখি, মোটামুটি ফিক্স কার পরে কি আসতে যাচ্ছেন বা এরকম কথাও হয়, সেটার সঙ্গে রাজনৈতিক দল কিংবা আমাদের রাষ্ট্র ব্যবস্থায় জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন না হওয়ার কোনো সম্পর্ক আছে কি নেই? শুনেন, আপনি সমাজতন্ত্র একটা না, কমিউনিজম হলো একেবারে সর্বশেষ ধাপের মধ্যে। আপনি সমাজতন্ত্রের কথা যদি বলেন, সেখানে গিয়ে দেখবেন একটা মানুষ, এক গ্রুপ অফ ডিপ্রাইভ থাকে সবসময়, তাদের ক্ষোভ থাকে। আপনি ধরেন পরিবারতন্ত্রের কথা বলেছেন, এইখানে বাংলাদেশে স্বাধীনতার পরে 71 সালের পর থেকে ডক্টর কামাল হোসেন দ্য ব্রাইটেস্ট ম্যান, পরীক্ষায় বোর্ডে, ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছিলেন।
তিনি দল করে কিন্তু দল করতে পারেন নাই। বি চৌধুরী সাহেব দল করে দল করতে পারেন নাই, মিজান চৌধুরী সাহেব দল করে দল করতে পারেন নাই, যার সাথে আশরাফ আব্দুর রব দল করে দল করতে পারেন নাই, হক তোহার নাম শুনছি কিনা আমি জানি না, তারা দল করতে পারে নাই, সে এসিকদের এখানে দল করতে পারে নাই। পরবর্তীতে হালে অনেক মানুষ তৈরি হয়েছে, তারা দল শেষ পর্যন্ত করতে পারে। দেখা যাক ববি হাজ্জাজ পারে কিনা। আমি উইশ করি তারা ভালো করবে নিশ্চয়ই, ইয়াং ম্যান, সামনে ভবিষ্যতে অনেক সময় আছে, অনেক ভালো করতে পারে নাই। পরিবর্তন তো পৃথিবীর সব জায়গায় আছে কম বেশি, রাজাদের কথা বাদে দিলাম, রাজতন্ত্র ছাড়া পৃথিবীতে যেসব জায়গায় গণতান্ত্রিক পরিবেশ আছে সেখানে মুসলমান বিশ্বে দ্য মোস্ট মডার্ন গণতন্ত্র বাংলাদেশে আমরা লালন পালন করি বাংলাদেশে। আমরা যে কথাটা শুনছিলাম যে বাংলাদেশে নতুন দল, যত জ্ঞানী মানুষই হোক, যত গঠনমূলক আলোচনা করা মানুষই হোক, গণতন্ত্র নিয়ে কথা বলা মানুষই হোক, নতুন দলগুলো মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি কখনো। সেটা কেন বলে মনে করেন আপনি? দেখেন, এটা একটা মানে একটা ওভারআর্কিং একটা জেনারেলাইজ স্টেটমেন্ট। নতুন দল, আজকে আমার সহ আলোচক যে দলে আছেন ওই দলও একসময় নতুন দল ছিল, মাথাচাড়া দিয়ে উঠেনি? উঠেছে তো। স্বাধীন বাংলাদেশের কথা বলছি। হ্যাঁ, স্বাধীন বাংলাদেশের কথা না, স্বাধীন বাংলাদেশেই যদি বলি, আমরা যদি ৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীন বাংলাদেশের জন্মের আরো ৮ বছর পর যে বিএনপি জন্ম হয়েছে, তাহলে স্বাধীন বাংলাদেশে কি বিএনপি জাগরণ হয়নি? হয়েছে তো ভাই। এর আগে মুসলিম লীগ যে বড় দল ছিল সেই দলটাই রাদার আজকে খুব ভালো অবস্থায় নেই। নিজামে ইসলাম বিশাল দল ছিল আপনার 47-এ, মানে 47-এর আপনার পার্টিশনেও বিশাল আপনার অবদান রেখেছিল নিজামে ইসলাম, জামিয়াতে উলামা ইসলাম। এরা এখন একেবারেই ক্ষমতাসীন দল না। এগেন সো আপনার আওয়ামী লীগ এক সময় ছিল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল। আজকে আওয়ামী লীগের বিদেশে লুকিয়ে এক একটা প্রচারণা করতে চেষ্টা করতে হয়। বড় যেমন শেষ হয়ে যেতে পারে, তেমন ছোট বড় হতে পারে। এগুলো বাংলাদেশে হয়েছে এবং হবে ইনশাআল্লাহ আগামীতে। দেখেন, আমাদের দেশের তরুণদের বা দেশের জনগণের অনেক প্রত্যাশা আছে, তারা অনেক কিছু চায়, তারা রাজনৈতিক মহল থেকে অনেক কিছু চায়। এবং আমি বিশ্বাস করি, মানে স্পেশালি গত 2 বছরের বেশি আমরা, স্পেশালি আমার সমালোচক যে দলের বিএনপির সাথে একসাথে আমরা কাজ করছি, একসাথে আমরা আন্দোলন করেছি, রাজপথে আপনার আমাদের সব ধরনের আহত হয়েছি, ওনাদের লোকজন নিহত হয়েছে, আমাদের লোকজন হয়েছে, জেল জুলুম সব কিছু একসাথে সহ্য করেছি। এবং সেই জায়গা থেকে আমি আশাবাদী যে আগামীতে বিএনপির রাজনীতি গণতান্ত্রিক সুন্দর রাজনীতি হবে। কারণ গত 2 বছর আমরা যখন একসাথে কাজ করেছি, আমরা সেই প্রতিচ্ছবিটা দেখেছি যে আগামীতে সেরকম হতে পারে। সো এগেন, ওনার দল নিয়ে আমি কথা বলবো না, একটু উনি কথা বলবেন। আমি জাস্ট এটুকু অ্যাড করতে চাই, যেহেতু আমরা একসাথে অনেকদিন কাজ করছি, আমি কি দেখেছি। তার বাইরে থেকে অবভিয়াসলি দেখেন যে এত বড় গণ আন্দোলন হলো, আমরা এর আগে যে আন্দোলন করিনি তা না। কিন্তু সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2015 সালে আমরা আন্দোলন করেছি বিএনপির সাথে, মানে বিএনপি আন্দোলন করেছে, একই সাথে আমরা আন্দোলন করেছি, কিন্তু তখন একসাথে আমরা আবদ্ধ ছিলাম না। 2018 সালের পরে আমরা আন্দোলন করেছি, 19-20 অনেক আন্দোলন করেছি। গত 23 সালে আমরা একদম জোরালোভাবে এক দফা আন্দোলন করেছি 23 সালের শুরু থেকে। এবং অক্টোবরের 28 তারিখ যখন লক্ষ লক্ষ জনতা, মানে মিলিয়ন পার, মিলিয়নস অফ পিপল, লক্ষ জনতার সমাগম আমরা ঢাকা শহরে ঘটিয়েছিলাম। মানে বিএনপির র্যালিতে হয়তো 10 লাখ লোকের বেশি ছিল, আমাদের বাকি সব, আমরা সব এক দফায় যারা বিএনপির সাথে ছিল, আমাদের সবার মিলিয়ে কয়েক লাখ ছিল। সো লক্ষ জনতার সমাগম ঢাকা শহরে ছিল। কিন্তু আমরা তখন আমাদের এই সমাগমের বাইরে জনগণকে যতটা জাগ্রত করেছিলাম ততটা এনাফ ছিল না। এনাফ থাকলে তো ভাই নভেম্বর ডিসেম্বরে তারা নির্বাচন বের করে নিয়ে যেতে পারতো না। তার মানে আমাদের ভুল ত্রুটি ছিল। এই ভুল ত্রুটি থাকার পরও যখন এই যে জুলাই আগস্ট আন্দোলন, এই জুলাই আগস্ট আন্দোলনে আমরা সবাই ছিলাম, মানে আমার সমালোচক ছিলেন কিনা আমরা সবাই ছিলাম, সব পরিচয় সবাই ছিলাম। কিন্তু জুলাই আগস্টে এটা কার্যকরী হলো। তাহলে জুলাই আগস্টে কার্যকরী হলো, অক্টোবরে কার্যকরী হলো না। এখান থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়ার তো নিশ্চয়ই আছে, যে আমাদের কিছু মেসেজ হয়তো আরো পরিষ্কার করা দরকার বাংলাদেশের 18 কোটি জনগণের জন্য, যে আমরা আসলে তাদের যে স্বপ্ন, তারা যেটা চায়, তাদের যে প্রত্যাশা আমাদের থেকে, সেগুলো আমরা পূরণ করব। আমরা এগেন, যুদ্ধের সময় গণতন্ত্র হয় না,
আমার সহ আলোচকের সাথে আমি একমত, যুদ্ধের সময় গণতন্ত্র হয় না। জেনারেলের সাথে যে আলোচনা করা যায় ভাই শুনেন না, আমরা একটু ভোট দেই, কে কে ফাইট করতে যাবো, কে কে যাবো না, না, যুদ্ধের সময় গণতন্ত্র হয় না। কিন্তু যুদ্ধে বিজয় লাভ করেছি, আমি এইটাও মানতে পুরোপুরি রাজি, এবং রাদার আমি আরো শক্তভাবে বলবো, অনেকদিন ধরে বলছি যে যুদ্ধে পুরো বিজয় কিন্তু আমরা লাভ করিনি। যদি পুরো বিজয় লাভ করতাম তাহলে এই যে ওই ইন্টারনেটে অনলাইন আপনার এই যে এই পতিত আওয়ামী ফ্যাসিবাদী এই দলটার ওয়েব পেজে তারা প্রচারণা করতো না যে 10 নভেম্বর তারা ট্রাম্পকে নিয়ে র্যালি করবে, এই সাহসটাই তারা পেত না। সো এখানে এই সাহসগুলো তারা পাচ্ছে, আমাদের দলের উপরে অনেক ছোটখাটো আঘাত হানতে চেষ্টা করছে বিভিন্ন এলাকায়, তার মানে তারা এখনো শেষ হয়ে যায়নি। সো এই জায়গাটায় আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। তবে বড় দাগের যুদ্ধ আমি বিশ্বাস করি আমরা পার করে এসেছি, বড় দাগের যুদ্ধ পার করে আসছে, এখন ছোট দাগের কিছু যুদ্ধ বাকি আছে। একটা ছোট্ট সম্পূরক প্রশ্ন করতে চাই, না আমি জাস্ট এই বাংলাদেশে কোন রাজনৈতিক দলের ডাকে এত সংখ্যক মানুষ রাস্তায় নেমে তো গণ অভ্যুত্থান করতে পারে, যেটা এর আগে করেছে। এটাই শেষ করতে চেষ্টা করছিলাম। সো এই যে এই জায়গা থেকে আমাদের শিক্ষা নেওয়ার কিছু আছে, যে আমরা যতই থাকি আন্দোলনে তাদের জনগণের প্রত্যাশা আরো কিছু আছে, এবং জনগণের প্রত্যাশার জায়গায় যদি আমরা বলি যে দেশে গণতন্ত্র নাই তাহলে দলের গণতন্ত্র, এটা একটু আমার মনে হয়, এগেন আমার সমালোচককে আমি সমর্যাদা দিয়ে বলছি, ওনার দলেরটা উনি বুঝবেন ভাই, এবং আমার মনে হয় ওনার দলের ভিতরে এই প্রক্রিয়াগুলো শুরু হয়েছে, সুন্দর গণতন্ত্র আসবে, বাট সেটা আমার আমি বলার জায়গাতেই না তার দল সম্বন্ধে। কিন্তু জনগণের প্রত্যাশা আছে যে আমরা যুদ্ধ করে, এবং যুদ্ধ কিন্তু সবাই করেছি, শুধু তোমাদের রাজনৈতিক দল করেনি, রাজনৈতিক দল আমরা সবাই ছিলাম, বাট আমরা সবাই করেছি, জনগণও করেছেন, আপনিও করেছেন, যেটা এখন সব জায়গায় চিত্রায়িত। তো এই যে এই যুদ্ধ, এটার মানে যে রাজনৈতিক দল যা করছিল এর আগে তার থেকে এসে ভিন্ন কিছু করতে হবে, প্রত্যাশা পূরণ, এবং এই প্রত্যাশা পূরণের জন্য আমরা তাদের হাতে গণতন্ত্র জবাবদিহিতা তুলে দেওয়ার প্রচেষ্টাটা আমাদের থাকতে হবে, এবং এই প্রচেষ্টাটা আমাদের দলের ভেতর থেকে কিছু দূর হলেও শুরু করতে হবে। দেখেন, পরিবারতান্ত্রিক রাজনীতি এই কথাটা এখানে কোনো দোষ নাই, কোনো দোষ নেই ইন দ্য সেন্স যে রাজনীতি পরিবারতান্ত্রিক হওয়া উচিত না। তবে আপনি যদি পারিবারিকভাবে রাজনীতি করে আসেন তাহলে হয়তো রাজনীতি আপনি আরেকটু ভালো বোঝেন। আপনারা হয়তো আপনার বাবাকে দেখেছেন বা মাকে দেখেছেন দিনরাত জনগণের জন্য কাজ করছে, সো জনগণের জন্য কাজ করার স্পৃহা একটা আপনার ভিতরে বেশি থাকতে পারে, এবং সেই আঙ্গিকে আমরা দেখেছি পারিবারিকভাবে অনেকেই রাজনৈতিক নেতার বা নেত্রীর ছেলেমেয়েরা রাজনীতিতে আসে। পরিবারতন্ত্র হিসাবে সব দল হয় না, বাংলাদেশ বিজেপি ভারতে এখন যে ক্ষমতায় আছে, রাজনৈতিক দল তো আপনার পারিবারিকভাবে আসেনি, ঠিক না? বা এই যে এই আওয়ামী লীগও বিফোর 72 72-এর আগে এবং 75-এর পরে যে পুরো পারিবারিক হয়ে যায়, বাট 72-এর আগে তো পারিবারিকই ছিল না। এটা আমাদের এই এলাকায় এই অঞ্চলে পাকিস্তানের পিপিপি শুরু হলো আইয়ুব খানের বিরোধিতা করে একটা নতুন রাজনৈতিক দল শুরু হলো। আজকে পাকিস্তানের দিকেই যদি তাকান, যদি পিপিপির কথা আসে, পাকিস্তান পিপলস পার্টি, তাহলে আজকে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় পার্টি কোনটা? তেহরিক ইনসাফ, যার পার্টিগত মার্কা পর্যন্ত খেয়ে দিয়েছে পাকিস্তানি সরকার, কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয়। মার্কা ছাড়া তারা মানে 100+ এমপি নিয়ে তারা পার্লামেন্টে বসতে পারে, সেই ক্ষমতা তারা রাখে। সো পরিবারতন্ত্র ইজ নট এ গুড থিং। তাই বলে ওই পরিবারের লোকজন নেতৃত্ব দিতে পারবে না, নিশ্চয়ই না, অবভিয়াসলি দিতে পারবে। অনেক অনেক ধন্যবাদ জনাব নুরুল ইসলাম মনি। আপনার কাছে আসতে চাই এই সময়টা নিয়ে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিঃসন্দেহে একটি নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন আমাদের দরকার, এবং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের অন্যতম প্রধান দায়িত্ব আসলে নির্বাচন নেওয়া। তো সংস্কার আগে নির্বাচন পরে নাকি নির্বাচন আগে সংস্কার পরে নির্বাচিত দল করবে, সেটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন। আপনার দল সবসময় আসলে একটি নির্বাচিত সরকারের হাতে সংস্কার আনার পক্ষে। সেই ব্যাপারে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন যে স্টেপ নিচ্ছেন, আপনাদের কি মনে হয় একটি নিরপেক্ষ নির্বাচন নেওয়ার জন্য তাকে যথেষ্ট, নাকি আরো তাড়াতাড়ি আরো কিছু পদক্ষেপ নেওয়া দরকার? প্রথম বলতে হবে ডিম আগে না মুরগি আগে, এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো বিষয়টা এরকমের, 3 মাসের মধ্যে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব তিনি প্রধান বিচারপতি থেকে অন্তর্বর্তীকালীন সরকারের মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন, এবং 3 মাসের মধ্যে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ নির্বাচন দিয়ে তিনি আবার প্রধান বিচারপতি হিসেবে ফেরত গেছেন। জাস্টিস আব্দুল লতিফও 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছেন। তো আমাদের একটা ক্রেভ আছে, ক্ষুধা আছে এই দেশে মানুষের ভোট না দেওয়ার। এই অপরাধের কারণেই তো আমরা হাসিনাকে প্রথমত তাড়াইছি, এবং এখানেই মানুষ ক্ষুব্ধ তার প্রতি, এবং আমরা যুদ্ধরত অবস্থায় ছিলাম, হাসিনা সেই জায়গায় আমাদের নিয়ে দাঁড় করিয়েছিল। তো এইখান থেকে মানুষ বেরিয়ে আসার পরে মানুষের খুব সঙ্গত কারণে প্রত্যাশা একটা নির্বাচন হবে, এবং সেটা খুবই আশা করে, স্বাভাবিকই। এবং আমরা যে সবাই রাজপথে আন্দোলন করেছি তার মূল কারণটাই ছিল এটি। এখন সেটি আপনি সংস্কার একটা আনলিমিটেড টাইম, এটা পৃথিবী যতদিন থাকবে বাংলাদেশের সংস্কার ততদিন হতে থাকবে। আপনি কতটুকু সংস্কার কতদিনই করবেন তার তো কোনো রূপরেখা নেই। বিএনপি বরাবরই বলেছে আপনি একটা রোড ম্যাপ তৈরি করেন অথবা একটা কিছু দেন যাতে মানুষ বুঝতে পারে।
এটা একটা দিক। দ্বিতীয়ত দিক হলো যে আপনি ধরুন কেয়ারটেকার সিস্টেমটা এটা ইন্ট্রোডিউস করেছে পার্লামেন্টে বেগম খালেদা জিয়ার সময় আমাদের নেত্রী, এবং বিএনপি এটা ইন্ট্রোডিউস করেছে। এটা আমরা একটা সংস্কার মনে করি, গণতন্ত্রের বেস্ট সংস্কার মনে করি। তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সেটা আওয়ামী লীগ বলেছে, ওরা করেছে, জামাত বলছে তারা করেছে। আচ্ছা করেছে, বিএনপি পাস করেছে, ওরা সবাই কথা বলুক, বিএনপি পাস করেছে। আচ্ছা এইটা বিএনপি পাস করেছে। শেখ হাসিনা একসময় বলেছে, বিল ক্লিন্টন কি বলেছে, একটা বেস্ট সিস্টেম ইজ মাই ব্রেন চাইল্ড, আপনি ইচ্ছে করলে ইউ ক্যান ইম্পোর্ট ফ্রম আওয়ার কান্ট্রি, আই ক্যান এক্সপোর্ট অল দিস থিংস। এটা ইয়েকে বিল ক্লিন্টন কি বলেছে, অন্য কেউ না, অন্য কথা বাদে দিলাম। সেই ভদ্রমহিলা তিনি ক্ষমতায় এসে এটাকে বাতিল করলেন। তো উনি সংস্কার করলাম আমরা বিএনপি, উনি বাতিল করলেন, কী লাভ হলো? সংস্কার এখন ধরেন এই সরকার করবে, এতগুলো সংস্কার করলো, 10 বস্তা অথবা 10 কেজি সংস্কার করলো। আমি বললাম আমার 1 কেজিও দরকার নেই, আপনি করবেন কি? কী করতে পারবেন? একটা নির্বাচিত সরকার, আমি না, কোনো নির্বাচিত সরকার। আপনি ইন্ডিমনিফাই করেছে বিদ্যুৎ বিলের ব্যাপারে, বিদ্যুতের সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না, এই সরকার এসে বাতিল করে দিয়েছে। বাতিল করে নেই। এখন তো বিদ্যুতের ব্যাপারে আমরা প্রশ্ন করি, কেন বিদ্যুৎ নাই, কেন আদানির সাথে এরকম অসম্য একটা মানে কী বলে অনৈতিক চুক্তি হয়েছে, এরকম আমরা বলি কেন? এটা বলার সুযোগ এসছে। প্রত্যেক মাসে বিল দেওয়া লাগতো আমাদের, এখন সেই গণকমিশন ছিল, সেটা বাতিল করে দিয়েছিল, সেটা এখন গণকমিশন হয়েছে, এগুলো হয়েছে। কাজেই সংস্কার আপনি কি করবেন, যেন সেই সংস্কারটা কতটুকু মানুষকে ছুঁয়ে যাবে, তার সংস্কৃতিতে কতটুকু প্রভাব ফেলবে, তার উৎপাদন ব্যবস্থায় কতটুকু প্রভাব ফেলবে, আপনি সেই বিষয়ে যদি না দেখেন, এই সংস্কার বাস্তবে যাক আপনি সংস্কার করেন। আমি কাগজে অনেকগুলো সংস্কার করলাম, আচ্ছা সংবিধান সংস্কার আপনি করবেন কেন? এটা তো নির্বাচিত সরকারই সংবিধান সংস্কার করার কথা আইন অনুযায়ী, আপনি করবেন কেন? আপনি কার কাছে চাপিয়ে দেবেন? আমরা সবাই আন্দোলন করেছি, একটা কথা সে বলেছে যে আমরা পারিনি কি, আমরা শক্তি দেখাতে পারিনি, আর তা সবই পেরেছিলাম। যে শক্তিটা দেখাবার দরকার সেটা আমরা পারিনি। যে আমরা বলছে যে আমরা মেসেজটা সেই রকম ক্লিয়ার ছিল না গণমানুষের কাছে। এর চেয়ে বড় মেসেজ হবে কি, গেস্টাপো বাহিনীর জেলে যে বসেছিল, যে মৃত্যুর অপেক্ষা করছিল, যাকে গ্যাস চেম্বারে গিয়ে পোড়াবে, সে কি আশা করেছিল? কেউ যদি শক্তি অর্পণ করে তাহলে শক্তির কাছেই মাথা নোয়াবে, এছাড়া হিটলার কারোর কাছে মাথা নোয়াবে না। ব্যাপারটা হচ্ছে এখানে শক্তির কাছে মাথা নোয়ানো। এখানে যে পরিস্থিতি ছিল, বাংলাদেশের মানুষ যেখানে দাঁড়িয়েছিল বিএনপির সমর্থনে, বা এই আমার দল যেটা আমি করি, জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে অসম্ভব পরিমাণ অসংখ্য মানুষ সেখানে একত্রিত ছিল, এবং ছোটোখাটো বাংলাদেশের সকল দলই এর সাথে ঐক্যবদ্ধ। আমরা একটা কোনো পদ্ধতিতে আমরা যুগপৎ আন্দোলন করছি অথবা ঐক্যবদ্ধ আন্দোলন করছি, একটা পদ্ধতি করেছি। সব মানুষই একদিকে দাঁড়িয়েছে, আর একদিকে ছিল শেখ হাসিনা। তো একদিকে শেখ হাসিনা, তার কিছু লোকজন সহ তিনি দাঁড়িয়েছিলেন, বাকি সকল দলই কিন্তু এক পক্ষে ছিলেন। শেখ হাসিনার বিদায় এবং তার পতনটা চেয়েছিলেন। তার শেখ হাসিনা ওখানে দাঁড়িয়ে কাজটা করেছেন কাকে দিয়ে? কিছু টুলস তৈরি করেছেন, আমলা তৈরি করেছেন, কিছু পুলিশি তৈরি করেছেন, কিছু সেনাবাহিনীতে, এবং সেনাবাহিনীর 57 জন মেরে সেটা শেষ করে দিয়ে মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করেছিলেন যাতে তাকে সাপোর্ট করে। এবং একটা টাইমস পত্রিকা একটা নিউজ ছাপা হয়েছিল, সেনাবাহিনীকেও যে পলিউটেড করা সম্ভব এবং ব্রাইবিং মধ্যে নিয়ে আসা সম্ভব, সেটা কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে একটা আর্টিকেলে ছাপা হয়েছিল। তো কোশ্চেন হলো এই যে আপনার মানুষের দীর্ঘদিনের ক্ষুধা, এবং যে কারণে এত বড় আন্দোলন, যে কারণে আমরা এত মানুষ খুন হইলাম, যে কারণে এত মানুষ শহীদ হলো, যে কারণে এত মানুষ অত্যাচারিত হলো, এত মানুষ গুম হলো, আয়নাঘরের মতন তৈরি হলো, টর্চারের শিকার হলো এই দেশের মানুষ, সেই গণতন্ত্রের ব্যাপারে যদি আপনি এখন বলেন বিরাট একটা সংস্কার দেবেন, সেই সংস্কার একটা আমরা বলি এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হই, যে জাতি ব্যর্থ হয়। জাতি ব্যর্থ হয় কি, আবার শেখ হাসিনা ফেরত আসা যদি রাস্তা খুলে যায়, আবার যদি ভারত এখানে ঢোকার সুযোগ পায়, তাহলে এই দেশের পরিস্থিতি খারাপ হবে, অনেক খারাপ হবে। এই সরকারের স্বার্থে, দেশের স্বার্থে এবং এই দেশে গণমানুষের স্বার্থে উদ্যোগ নিতে হবে, যাতে একটা গণতান্ত্রিক পরিবেশে সবাই মিলে আমরা এরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারি। তারা সংস্কার করবে, এখন পর্যন্ত ইটস নট ক্লিয়ার টু আস। কিন্তু এখন এই সরকারকে বাঁচিয়ে রাখার জন্য ইমিডিয়েট নির্বাচন দরকার। এই প্রশ্ন আসাটাও একটা আসলে এটা ব্যর্থ না, আমি এটা কথাই বলতে চাচ্ছি, এটা ব্যর্থ না, ইটস এ বিগ কোশ্চেন। এই গভর্নমেন্টের বিরুদ্ধে, এই অন্তর্বর্তী সরকারের গভর্নমেন্টের ব্যাপারে যদি এই দেশের বোদ্ধা সমাজ, এই দেশের সুশীল সমাজ, যারা শেখ হাসিনার প্রতিপক্ষে দাঁড়িয়েছিলেন, জীবন বিপন্ন করে ফরাজ মোজারকে কিডন্যাপ পর্যন্ত করা হয়েছে, সেই সব মানুষ যদি বলে ব্যর্থ হয়েছে, হতে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, আমরা শেষ হয়ে যাচ্ছি, সেই সব মানুষ বলা শুরু করছে কেন? এটা তো বিগ কোশ্চেন, এটা বুঝতে হবে। কিন্তু এই সরকার আসিফ নজরুল সাহেবকে যদি হেনস্থা করে, তাহলে এটা মনে করি আমাকে হেনস্থা করা হচ্ছে, এটা বিএনপি সমগ্র বাংলাদেশের মানুষকে হেনস্থা করা হচ্ছে। আমাদের এই গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট। এই বাকি কথাগুলো আমরা বলতে চাই নিশ্চয়ই আবারও আপনাকে সাথে। ববি হাজিজ, আপনাকে দিয়ে শেষ করব। এই যে প্রশ্ন, এই সরকারকে ব্যর্থ হতে যাচ্ছে, আপনি কি মনে করেন? আমি বিশ্বাস করি, আমার সমালোচক যে কথাটা বললেন, যে এটা যেহেতু আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দিতে আমরা পারবো না। সো ব্যর্থ হতে যাচ্ছে এই কথাটা আমি মানি না।
হ্যাঁ, ওনারা যা করছেন এটা আরও সুসংগঠিতভাবে আরও ভালোভাবে করা যায়, এবং সেটার জন্য আমরাও কনস্ট্যান্টলি বিএনপি সহ আমরা যতগুলো দল এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছি তারা সবাই কিন্তু একত্রিতভাবে সহযোগিতা করে যাচ্ছি এবং করতে চেষ্টা করছি। এবং আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার উপরে আমাদের সবার আস্থা আছে, ওনাদের উপরে আমাদের সবার, ওনাকে আমরা সবাই শ্রদ্ধা সম্মান করি, এবং সেই জায়গাটা থেকে ওনার সাথে আমরা আলোচনায়ও আছি, মানে ওনার দপ্তরের সাথে আমরা সবাই আলোচনায়ও আছি কীভাবে আমরা সহযোগিতা করতে পারি। উপদেষ্টা মহোদয় আসিফ নজরুল সাহেবের সাথে যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত নিন্দাজনক, এবং আমি আশা রাখবো যে সরকারের পক্ষ থেকে আমাদের সুইজারল্যান্ড দূতাবাসের যারা দায়িত্বরত আছেন তাদের কাজগুলো তারা ঠিকভাবে করেছেন কিনা সেটার একটা সুস্পষ্ট একটা ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এবং একই সাথে আমি হয়তো একটু আবেদন জানাবো আমাদের সরকারের সবার প্রতি, যে যেহেতু আপনারা আমাদের সরকার, দেশে বিদেশে যেখানেই বাংলাদেশি আছে সেখানেই আমরা আছি, মানে সেটা বিএনপি হোক, এনডিএম হোক, আমরা আছি, দেশে বিদেশে সব জায়গায় আমরা আছি। সো দেশে বিদেশে সব জায়গায় আপনাদের যে কোনো প্রয়োজনে আমরা থাকবো, সেটা এয়ারপোর্ট প্রোটোকল হোক, সেটা আপনাদের ওই যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যাচ্ছেন তখন আপনাদেরকে কি বলো না অভ্যন্তরণা দেওয়া হোক, ওয়েলকাম করা হোক, যেটাই হোক না কেন সব কাজে আমরা থাকবো। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেন্ট। সো এই সরকার ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। আমরা যত শীঘ্রই নির্বাচন সম্ভব তত শীঘ্রই চাই। এই শীঘ্রইটা ছোট্ট একটা জাস্ট অ্যাডেন্ডাম, যে এই শীঘ্রই মানে যে বেসিক কিছু রিফর্মস যেটার মাধ্যমে এই নির্বাচনটা তারা সুন্দরভাবে দিতে চায় বা দিতে পারে, এই রিফর্মগুলো করা, এবং একই সাথে বড় দাগে কী কী রিফর্মগুলো প্রয়োজন এই আলোচনাগুলো জনগণের মধ্য থেকে তৈরি করা, যেন আমরা যারাই আগামী সরকারে যাব তারা যেন তাদের উপরে যেন এই চাপটা থাকে যে এই সংস্কার এমন জায়গায় নিয়ে যাওয়া যে আগামীতে আর কখনো একনায়কতন্ত্র, অগণতান্ত্রিক সরকার, ডিকটেটরিয়াল সরকার, ফ্যাসিস্ট সরকার, এগুলো কোনো কিছু, সবগুলো ভিন্ন জিনিস, বাট এগুলো কোনো কিছুরই কোনো কালো ছায়া যেন বাংলাদেশের জনগণের উপর না পড়তে পারে। এনডিএম সরকার গঠন নিয়ে কতটা আশাবাদী, আপনারা কি মনে করছেন নির্বাচন? দেখেন, আমরা আশাবাদী যে আগামী যেই নির্বাচনই হবে এই নির্বাচনে আমরা বড় একটা বড় ছাপ রাখবো আমরা। অভিনন্দন থাকলো। নুরুল ইসলাম মনে, আপনি কিছু বলতে চাচ্ছেন? যে ইমিডিয়েট নির্বাচন না হলে প্রবলেম হলো যে বলুন যে আমরা সব জায়গায় থাকবো, সব জায়গায় আমরা থাকতে পারবো না, কারণ আমি যে কথা শুরু করেছিলাম শেষ করতে পারি না। একটা জনভিত্তির উপরে গভর্নমেন্ট দাঁড়ায়, সেই জনভিত্তিটা এখানে নেই, যে কোনো ইলেকটেড গভর্নমেন্ট না, এবং এই গভর্নমেন্টটা একটা প্রবলেমেটিক গভর্নমেন্ট হয়ে গেছে এইভাবে যে শপথ নিয়েছে এই সংবিধানের আন্ডারে, শপথ নিয়েছে সুপ্রিম সাহেবের কাছে, এটা একটা প্রবলেম হয়েছে। যেমন আবার তেমনই প্রবলেম হয়েছে জনভিত্তিটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। কোথায় দুর্বল হচ্ছে? যে আপনি সিন্ডিকেটে হাত দেন নাই, যে সিন্ডিকেটটা হাসিনার সময় লুটপাট করে দেশ ধ্বংস করেছে এবং জিনিসপত্রের দাম বাড়িয়েছে, তা সেই অবস্থায় আছে। মানুষ মানে বিপদগ্রস্ত হয়েছে, মানুষ চরমভাবে। মানুষ মনে করে আমি বোধহয় আগে ভালো ছিলাম নাকি, এরকম স্বপ্ন দেখতে শুরু করে, মানুষ কল্পনা করতে। আপনি সেই জায়গায় নিয়ে যাবেন কেন মানুষকে? প্রফেসর আসিফ নজরুল যেটা বলতেছিলাম, তার উপর হেনস্থ করা মানে আমাদের উপর হেনস্থ করা। আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না কোনোভাবেই। এই সরকার যাতে সম্মানের সাথে থাকে এবং সম্মানের সাথে বিদায় নেয়, সেটা আমরা প্রত্যাশা করি, এবং তারই একটা প্রকৃষ্ট প্রক্রিয়া হলো নির্বাচন। সেই সরকার যত তাড়াতাড়ি নির্বাচন দেবে তত তাদের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, এবং এই দেশে যারা গভর্নমেন্টে আসবে তাদের সকলের জন্য মঙ্গল, এবং এই দেশে গণমানুষের জন্য মঙ্গল। সেই কাজটুকু তারা করবে, সেটা আমরা প্রত্যাশা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা যারা সঙ্গে ছিলেন। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সার্বভৌম। বাংলাদেশের বিদ্যমান সংবিধানেও জনগণের সার্বভৌম ক্ষমতাকে স্বীকার করা হয়েছে। রাজনৈতিক দল জনগণের মনিব নয়, জনগণের অধীন। এই সত্য মানা ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্রে উপযোগী কোনো গণতান্ত্রিক দল গঠন করা সম্ভব নয়। আমরা চাই গণতন্ত্র ফিরে আসুক আমাদের দেশে, বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার ফিরে পাক, এবং একটি নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হোক খুব শীঘ্রই। সেই আশায় রেখে আজকের আয়োজনটি শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে, আবার কথা হবে।